হ্যালো স্টুডেন্টস, যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে। টেস্টের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো যদি ধরে এখন থেকে আলোচনা করতে থাকো বা প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই মাধ্যমিক পরীক্ষা তোমাদের জন্য ভালো ফল আশা করতেই পারো। যেহেতু আমি ম্যাথ নিয়ে তোমাদের ভিডিওটা করি, তাই আমতিয়া হাই স্কুলের এমসিকিউ, তাদের শূন্যস্থান পূরণ এবং ট্রু অ্যান্ড ফলস নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও করেছি। যদি না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নিও। আজ পার্ট 2তে আমতিয়া হাই স্কুলেরই টেস্টে পড়া কোশ্চেন এসএকিউ নিয়েই এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সহজ ভাষায় আলোচনা করব। এসএকিউতে 12টা কোশ্চেন থাকে, তার মধ্যে 10টা কোশ্চেন আনসার দিতে হয়। 10 দুগুণে 20 নম্বর থাকে। গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টটা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো পরীক্ষা হলে, তাহলে বাকিগুলো তোমরা সুন্দরভাবে করতে পারবে এবং ভালো মার্কস তুলতে পারবে। এখন শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস করে বিভিন্ন টেস্ট পেপার বেরোবে এবং বিভিন্ন স্কুলের যে কোশ্চেনপত্র থাকবে সেগুলো অবশ্যই তোমরা নিয়মিতভাবে প্র্যাকটিস করতে থাকবে। আমি আমতিয়া হাই স্কুলের সেকেন্ড পার্টে এসএকিউ নিয়ে যে সহজ ভাষায় আলোচনা করব, অবশ্যই তোমরা সেটা মন দিয়ে শুনবে। আগে প্রথমে ভিডিওটা পজ করে তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই টুকে নাও। টুকে নিয়ে তারপরে তোমরা আমার ভিডিওটা মন দিয়ে শোনো। আশা করছি উপকারটাই হবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি পরিমাণে শেয়ার এবং লাইক করো, যাতে পরবর্তীকালে আরও আকর্ষণীয় এরকম অন্য স্কুলের টেস্টে কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। শুরু করা যাক আমতিয়া হাই স্কুলের টেস্টে পড়া এসএকিউ নিয়ে আজকের ভিডিওটা। 1 নম্বর হচ্ছে, বার্ষিক সুদের হার 4% থেকে কমে 3% হলে সুদ 60 টাকা কমে যায়, মূলধন কত? মূলধন চেয়েছে, সুদের হার 4% এবং থেকে কমে 3% হচ্ছে, তাহলে সময়টাকে 1 বছর। আমরা একটা সূত্র জানি, তোমরা জানো নিশ্চিত, যে সুদ ইজ ইকুয়াল টু হার ইন্টু আসল ইন্টু সময় ডিভাইডেড বাই 100। যখন এবার লিখবে যে যখন সুদের হার 4%, তখন সুদ কত হচ্ছে? হার বলেছে কত? 4। আসল ধরে নি পি, আর সময় হচ্ছে 1 আর ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে কী পাচ্ছি? 4p বাই 100। যখন সুদের হার 3%, তখন সুদ কত? তখন সুদ দেখো, তাহলে এখানে 3 লিখবো, এখানে p লিখবো, এখানে 1 লিখবো, ডিভাইডেড বাই 100। তাহলে কত হচ্ছে? 3p বাই 100। সুদ কমে যাবে, তাহলে আগের সুদটা বেশি, পরের সুদটা কম, দুটো মাইনাস হচ্ছে 60 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে লিখবো 2 নম্বরের কোশ্চেন, এগুলো লিখতে হবে। প্রশ্ন অনুসারে কী হবে? এই সুদ মাইনাস এই সুদ, সেটা ইজ ইকুয়াল টু 60। আশা করি বুঝে গেছো। তাহলে এখানে কি হবে? 4p মাইনাস 3p ডিভাইডেড বাই 100 সমান 60, বা p ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 6000 টাকা। তাহলে আসল কত হচ্ছে? মূলধন কত হচ্ছে? 6000 টাকা। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো। 2 নম্বরেরটা দেখো, এর মূলধন বি এর 1.5 গুণ,
বি এর শতাংশ 1500 হলে এ এর শতাংশ কত? খুব সোজা, এক লাইনের অঙ্ক। এ এর মূলধন বি এর 1.5 গুণ। তাহলে বি এর শতাংশ যদি 15 হয়, এর শতাংশ কত হবে? অবশ্যই 1500 গুণ 1.5 গুণ, এইটা। তাহলে 1500 ইন্টু 1500 তার অর্ধেক করলে 750, তার মানে হচ্ছে 2250। এর শতাংশ কত? 2250। এটা হচ্ছে আনসার, এক লাইনের অঙ্ক দিয়েছি। 3 নম্বরে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 100% বাড়লে আয়তন কত শতাংশ বাড়বে? তার লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। কেন কি? 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। আমার বলেছে দেখো উচ্চতা 100% বাড়ে, তার মানে ব্যাসার্ধ বাড়েনি, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা, আরটি নিশ্চিত কনস্ট্যান্ট আছে, শুধু উচ্চতা বেড়েছে। তাহলে উচ্চতা যখন এইচ এবং পরবর্তীকালে উচ্চতা 100% বাড়ছে, তাহলে এখন লিখব উচ্চতা 100% বেড়ে হয় কত? আগে ছিল এইচ ইন্টু এটা 100 বলে, তাহলে 100 কত হয়? 200, আর মূলটা কত? 100। এটা বুঝতে পারলে? 100% বাড়ার, যদি মূলটা যদি মূল উচ্চতা যদি 100 হয়, তাহলে 100% বাড়া মানে 200 হচ্ছে, তাহলে 100তে বাড়ে 200, এইচে বাড়ে কত? সেটাই করেছি। তাহলে কত হচ্ছে? 2h একক। তাহলে পরিবর্তিত আয়তন কত হচ্ছে? লিখতে হবে পরিবর্তিত আয়তন 1/3 পাই আর তো রয়েছে ইন্টু 2h। বোঝা গেল? তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? এখানে 2 আনলাম, 2/3 পাই আর স্কয়ার এইচ, 2/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এটা হচ্ছে আমার চেয়েছে। এটা কি? দেখো কত শতাংশ বাড়বে বলেছে, এখানেই রেখে দিলে হবে না। তাহলে বাড়লো, আয়তন বাড়লো কত? তাহলে অতএব আয়তন বাড়ে, তাহলে বেড়ে কত হয়েছে? 2/3 পাই আর স্কয়ার এইচ ছিল কত? 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা ছিল। তাহলে বাড়লো কত? এটা বিয়োগ করতে হবে, 2/3 থেকে 1/3 বিয়োগ করলে কত হয়? 1/3। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক বাড়ছে। তাহলে শতাংশ হারে কত বাড়ছে? তাহলে অতএব শতাংশ হিসাবে বাড়ে, শতাংশ হিসাবে বাড়ে কত? যেটা বেড়েছে সেটা উপর রাখবো। বেড়েছে কত? 1/3 পাই আর স্কয়ার এইচ, আর মূল একক কত ছিল? 1/3 ছিল, পাই আর স্কয়ার এইচ ইন্টু 100। তাহলে কি হচ্ছে? উপরে আর নিচে একই থাকছে, কেটে দিলাম। তাহলে বাড়ছে কত? 100%। তাহলে উচ্চতা যদি 100% বাড়ে, আয়তনে কিন্তু 100% বাড়বে। বোঝা গেল? তোমরা আশা করছি এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে আমার পরিধি কিন্তু একই আছে, উচ্চতা কিন্তু 100% বাড়লো, বেড়ে কত? 200 হচ্ছে, মূল আয়তনে 200, তাহলে এইচ ইন্টু 200/100 মানে 2h। তাহলে পরিবর্তিত আয়তন কত হচ্ছে? 1/3 পাই আর স্কয়ার এইচের জায়গায় জাস্ট 2hটা দিয়ে দিলাম। তাহলে এখানে 2/3 পাই আর স্কয়ার এইচ বাড়ছে কত? মূল আয়তন ছিল কত? 1/3 পাই আর স্কয়ার, বেড়ে হয়েছে কত? 2/3 পাই আর স্কয়ার, বেড়েছে কত? 2/3 পাই আর স্কয়ার মাইনাস 1/3, এটা বিয়োগ হচ্ছে 1/3। তাহলে শতাংশ হিসেবে বাড়ছে কত? বেড়েছে 1/3 পাই আর স্কয়ার, ছিল কত? 1/3 পাই আর স্কয়ার ইন্টু 100, কেটে কেটে হচ্ছে 100%। তাহলে উচ্চতা 100% বাড়লে আয়তনও কিন্তু 100% বাড়বে। 4 নম্বরের দাগে অঙ্কটা দেখো। 4 নম্বর দাগে ছোট অঙ্ক, cos 47 ডিগ্রি ইকুয়াল টু a হলে sin 43 ডিগ্রি সমান কত? তাহলে লিখি sin 43 ডিগ্রি, এটা সমান কি লিখতে পারি? sin ইন্টু
90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, তাই না? 90 থেকে 47 বাদ 30, তাহলে সেটা কী হয় না cos 47 ডিগ্রি লিখতে পারি কি না? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস, সে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় 47 হলে cos 47 ডিগ্রি, cos 47 ডিগ্রি কত হচ্ছে এ, তাহলে cos 47 ডিগ্রি এ হলে সাইন 43 ডিগ্রিও এ হবে। এটা হচ্ছে আনসার। এটা ছোটো ছোটো অঙ্ক, কিছু কিছু বড় অঙ্ক আছে, সেই অঙ্কের জন্য তোমাকে সময় দিতে হবে। এইবারে 5 নম্বরের দাগে অঙ্কটা চলো দেখো। পাঁচ নম্বরে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z, কর্ণের সংখ্যা p হলে x প্লাস y প্লাস z প্লাস p সমান সমান কত? জাস্ট জানতে হবে আয়তঘন আঁকাটা কেমন। দেখো আয়তঘন বাক্স দেখেছো, বাক্সের মতো আয়তঘন। তাহলে আয়তঘনটা যদি আমি এরকম আঁকি, দেখো আয়তঘন এঁকে নাও, তাহলে এগুলো পেয়ে যাবে তুমি। এটা হচ্ছে আয়তঘন বাক্সেরই মতো। ধরো তল কোনটা হচ্ছে, তাহলে আয়তঘনের তল কত, তাহলে তল সংখ্যা হচ্ছে সেটাকে x ধরা হয়েছে, সেটা সমান কত তল। দেখো এ একটা তল, এ একটা তল দুটো, এ একটা তল তিনটে, এ একটা তল চারটে, এই একটা তল, এই একটা তল পাঁচটা। বাক্স দেখলে বুঝবে তল সংখ্যাটা 6। এইবারে হচ্ছে ধার সংখ্যা, ধার সংখ্যা y, ধার সংখ্যা কোনটা, এইটাকে বলে ধার, এই যে এইটাকে বলেছে ধার, এইটাকে বলে ধার। যদি ধার আমি দেখি তাহলে প্রত্যেকটা ধার কত হচ্ছে, দেখো একটা দুটো তিনটে, তাহলে উপরেও চারটে ধার, নিচেও চারটে ধার, 8টা, আর পাশাপাশি দেখো 9, 10, 11, 12। তাহলে উপরে যদি চারটে হয়, এই যে একটা দুটো তিনটে চারটে, তার নিচেও চারটে হবে, একটা দুটো তিনটে চারটে, 8টা। পাশে দেখো 8টা, 9, 10, এখানে কত হচ্ছে 11 এবং 12, 11 এবং 12। তাহলে টোটাল ধার সংখ্যা কত হচ্ছে 12টা। এইবার হচ্ছে শীর্ষবিন্দু সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা সেটাকে জেড দ্বারা প্রকাশ করা হচ্ছে। শীর্ষবিন্দু কোন দেখো, এইটাকে বলা হয় শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই যে পয়েন্টগুলো এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। কটা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা আছে। একটা দুটো তিনটে চারটে, 5টা 6টা 7টা 8টা। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কত হচ্ছে 8টা। এবার বলেছে কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা, তাহলে কর্ণের সংখ্যা হচ্ছে p। তাহলে কটা তল আছে, 6টা তল আছে। ধরি একটা তল ভাবি, এই একটা তল, এই তলে কটা কর্ণ আছে, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। তাহলে একটা তলে যদি দুটো কর্ণ হয় তাহলে কটা তল আছে, 6টা তল। তাহলে কর্ণের সংখ্যা কত হবে 6 গুণ 2, 12টি। এইভাবে নির্ধারণ করতে হবে, বোঝা গেল? তাহলে একটা তাহলে কর্ণে গিয়ে এইটা তো তল, আয়তকার তল। তাহলে এই তলের কর্ণের সংখ্যা কত, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। তাহলে একটা তলে যদি দুটো কর্ণ হয়, 6টা তলে কটা হবে 12টা কর্ণ হবে। তাহলে এবার মান পুট করে দিই, যোগ করতে বলেছে। তাহলে হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস পি ইজ ইকুয়াল টু কত, 6 যোগ 12 যোগ 8 যোগ 12। তাহলে কত হচ্ছে 12 2 20, 32 6 38টি। এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? এইভাবে একে তোমরা বিভিন্ন সংখ্যাগুলো তোমরা নির্ধারণ করতে পারবে আশা করছি। যেরকম আয়তঘনের ক্ষেত্রে হচ্ছে সেরকম ঘনকের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার। আয়তঘনের ঘনকের তফাৎ কি, এখানে বাহু, এখানে আয়তাকার, এখানে হচ্ছে ঘনকের ক্ষেত্রে কি হয় বর্গাকার, কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু একই থাকে, এটা খেয়াল করবে। 6 নম্বরের দাগের দেখো 11, 12,
14, x+2, x+4, x+9, 32, 38, 47 রাশিগুলো ঊর্ধ্বক্রমে সাজানো, মধ্যমা 24 হলে x কত। মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই রাশিগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ছোট থেকে বড় সাজাতে হয়। এখানে যেহেতু সাজানো আছে তাহলে কী হবে, মধ্যমায় কী হবে, মাঝের ভ্যালু হবে, যদি মাঝের ভ্যালু একটা হয় সেটাই হবে মধ্যমা, যদি মাঝের ভ্যালু দুটো হয় তাহলে তার গড়টা কি হচ্ছে মধ্যমা। দেখো এখানে আমি সাজানো আছে, যেখানে লিখছি না নতুন করে, তোমরা পরীক্ষায় লিখে নেবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা রাশি আছে, তার মানে মাঝখানে একটা ভ্যালু পাওয়া যাবে। এখান থেকে 4টে বাদ দিই, এখান থেকে 4টে বাদ দিই, 1, 2, 3, 1, 2, 3, 4, তাহলে মধ্যমা কোনটা হচ্ছে x+4। তাহলে এই মধ্যমার সঙ্গে আমি 24 সমান করে দেবো, তাহলে কি লিখব, x+4 = 24, অতএব x = 24 - 4 × 20। বোঝা গেল? এগুলো একদম 2 লাইনের অঙ্ক, বেশিক্ষণ সময় লাগবে না। 7 নম্বর, একটি ঘনকের বাহু দৈর্ঘ্য 10% বাড়লে সমগ্রতলের ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে। একদম 3-এর মতো অঙ্ক, শুধু সূত্রটাই আলাদা। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 6a² বর্গ একক, c² বর্গ একক, যেখানে এ হচ্ছে বাহু। বোঝা গেল? এ হচ্ছে বাহু। এইবারে দেখো ঠিক 3-এর মতো আমি 7-এরটা করছি। বাহুর দৈর্ঘ্য 10% বাড়ায়, তাহলে লিখব বাহু 10% বেড়ে হয়, তাহলে বাহু কত, এ ইন্টু 10% বাড়া মানে এটা হচ্ছে 110, আর নিচে থাকবে মেন 100। বুঝতে পারছো? তাহলে এখানে কত হচ্ছে 11a/10 একক। এখানে 11a/10 একক হচ্ছে এখনকার বেড়ে হচ্ছে। তাহলে বেড়ে ফলে তার পরিবর্তিত সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে লিখব পরিবর্তিত সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হতে, 6 × এর জায়গায় কত হচ্ছে 11a/100, তাহলে লিখব 11a/10 তার হোল স্কয়ার। বোঝা গেল? আগে ছিল এটা যা 6² এ ছিল, এর জায়গায় চলেছে 11a/10 তার হোল স্কয়ার। তাহলে লিখব 6 × এখানে 11² করলে কত, 121 ডিভাইডেড বাই এখানে 100, এটা গুণ করে এটা হচ্ছে a² বর্গ একক। বুঝতে পারছো? 6টা 6-এর জায়গায় রইল, 11 থেকে স্কোয়ার করলে 121, 10 স্কোয়ার করলে 100, আর a² করলে a² আঁকছি। বোঝা গেল? তাহলে এখানে কত পাচ্ছি, আমি কাটছি না, 6 কে 6, 6 × 72, 100 a² বর্গ একক। এটা হচ্ছে পরিবর্তিত সমগ্রতলের ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলটা বাড়ছে কত, আগে ছিল 6a², এখন হচ্ছে 724/100 a², তাহলে বাড়লো কত, দেখব অতএব ক্ষেত্রফল বাড়ে কত, 726/100 মাইনাস 6a²। বুঝতে পারলো? বেড়ে হয়েছে এত, ছিল আগে এত, তাহলে বাড়লো কত, বাড়ার সঙ্গে এটা বিয়োগ দিলেই ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে 100 লসাগু যদি করি, উপরে কত পাচ্ছি, 726a² মাইনাস এখানে কত হচ্ছে 600a² ডিভাইডেড বাই 100। এখানে বুঝতে পারছো? এখানে নিচে 100 আছে, এখানে বিয়োগ করলে 726a², এখানে ক্রস গুণ করলে 600 600a²। আশা করছি বুঝে গেছো। 726 থেকে 600 বাদ দিলে কত হচ্ছে 126
স্কোয়ার বাই 100 বর্গ একক। কিন্তু এখানে অঙ্কটা থামা নয়, বলেছে সমতল ক্ষেত্রের কত শতাংশ বাড়বে, আগেরই অঙ্কের মতো। তাহলে অতএব শতকরা হিসাবে ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কত, যেটা বাড়লো কোনটা বাড়লো, এইটা বেড়েছে, এটা ওপর রাখি 126 স্কোয়ার বাই 100। মূল ক্ষেত্রফলটা কত ছিল, মূল ক্ষেত্রফলটা ছিল 6 স্কোয়ার, বোঝা গেল, সেটাকে নিচে রাখলাম 6 স্কোয়ার ইন্টু 100। এখানে বোঝা গেল কি, যেটা বাড়লো সেটাকে উপরে রাখলাম, মূল ক্ষেত্রফলটা ছিল 6 স্কোয়ার ইন্টু 100। এই জায়গাটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, এই জায়গাটা কিন্তু ভুল হয়। 126 স্কোয়ার বাই 100 এটা উল্টে যায়, ইন্টু 1/6 স্কোয়ার ইন্টু 100। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 100 100 কেটে গেল, 6 দিয়ে কাটলাম, 6 দুগুণে 12 1, তাহলে 21। শতকরা হিসাবে বাড়ে কত, 21 বর্গ একক। যদি আমি এখানে শতকরা না লিখে যাই তাহলে কত, আমি যে শতকরা কথা না ইউজ করি তাহলে সমগ্র ক্ষেত্রফল সমগ্রতল শতকরা হিসাবে সমতলের ক্ষেত্রফল কত হচ্ছে, বাড়ে কত, সমগ্রতলের ক্ষেত্রফল বাড়বে, এখানে লিখতে হবে বাড়বে, বাড়ছে কত 21% বাড়লো। এখানে শতকরা লিখেছি, এখানে পার্সেন্টেজ লেখা যাবে না, খেয়াল রাখবে। এখানে শতকরা যদি লিখি এখানে পার্সেন্টেজ লেখা যাবে না। আমি যদি শুধু লিখতাম সমতলের ক্ষেত্রফল বাড়বে, তখন কিন্তু আমি যদি এই কথাটা না লিখি তাহলে কিন্তু সমতলের ক্ষেত্রফল বাড়বে কত, তখন এখানে লিখে দেবো 21% বাড়বে। এইটা হচ্ছে আনসার, বোঝা গেল। ঠিক একদম 3-এর মতো 7-এর অঙ্কটা, এখানে খেয়াল রাখতে হবে যেটা বাড়লো সেটা ওপরে, মূলটা আনলাম নিচে, ইন্টু 100 করে 21% বাড়লো। নেক্সট অঙ্কে যাই। আশা করছি তোমরা বুঝে গেছো এবং একটু আস্তে ভিডিও পজ করে করে দেখো, তোমরা অবশ্যই বুঝে যাবে। 7-এর অঙ্ক করলাম, এইবারে পরবর্তী অঙ্কতে যাই। দেখো দেখো 8-এরটা দেখো, 8-এরটা দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই অঙ্ক প্রায় পড়তে দেখা যায়, তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই অঙ্ক। এখানে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আর তির্যক সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আর তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সূত্র আছে, প্রমাণও আছে, সূত্র আছে, প্রমাণ করার দরকার নেই। লিখি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এটা করে নিই, তারপর তির্যক কথা বলবো। দৈর্ঘ্য সেটা সূত্র কি, এই সূত্রটা কিন্তু তোমরা খেয়াল রাখো, √, কেন্দ্রদ্বয়ের দূরত্ব স্কোয়ার মাইনাস প্রথম বৃত্তের, আমি R1 ধরছি, প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্তর ব্যাসার্ধ স্কোয়ার। কি বললাম, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তার স্কোয়ার মাইনাস, এবং প্রথম বৃত্তের ব্যাসার্ধ মাইনাস দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ স্কোয়ার। এবার যদি, আচ্ছা এটা অঙ্কটা করে নিই, তারপর তোমাদের বলছি। √, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হচ্ছে, এবার মানটা পুট করে দেবো। কোথায় গেল, হ্যাঁ এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13 স্কোয়ার মাইনাস, এখানে কত, প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে 8, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ 3, তার হোল স্কোয়ার। তাহলে √, 169, আর 8 থেকে 3 বাদ দিলে 5, 5 স্কোয়ার হতে 25।
তাহলে রুট ওভার হচ্ছে 144 সমান সমান 12 সেমি। এইটা হচ্ছে আনসার। এবার যদি বলতো তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, লিখে নাও। তির্যক, এটা কিন্তু এই অঙ্ক নয়, তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। এক্ষেত্রে কি লিখব, সব এক থাকবে, শুধু এই জায়গাটা প্লাস হয়ে যাবে, শুধু এই জায়গাটা প্লাস হয়ে যাবে, বাকিগুলো সব এক। তাহলে কি প্রথম কি বললাম, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সূত্র কি, রুট ওভার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব স্কয়ার মাইনাস প্রথম বৃত্তের ব্যাসার্ধ মাইনাস দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ স্কয়ার। কিন্তু তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বললে একই কথা, রুট ওভার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব স্কয়ার মাইনাস প্রথম বৃত্তের ব্যাসার্ধ প্লাস দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ তার হোল স্কয়ার। এটা হচ্ছে ব্যাপার, এটা খুব ভালো করে মনে রাখবে। এইবার চলো 9 নম্বর দাগের অঙ্ক। 6, 8, 9 x 13 যৌগিক গড় 10 হলে x, খুব সোজা অঙ্ক, যৌগিক গড় বলেছে, এইগুলো যোগ করে ডিভাইডেড বাই যতগুলো আছে এই সাইডে সমান সমান 10 করতে হবে। তাহলে দেখো 6 প্লাস 8 প্লাস 9 প্লাস x প্লাস 13, তার গড় করলে কত হচ্ছে, কটা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, এটা গড় করলে তার হচ্ছে 10। বুঝতে পারছো, এবার অঙ্ক হয়ে যাবে। এবার হচ্ছে এখানে তোমার হচ্ছে 17 আর 9 17 20 30 36, 36 প্লাস এক্স সমান সমান 50 বা এক্স সমান সমান 50 বিয়োগ 36, তার মান হচ্ছে 14। তাহলে এক্সের মান কত হচ্ছে 14। খুব সোজা অঙ্ক, খুব বেশি ভাবতে হয় না যদি বেসিক জ্ঞানটা থাকে। তাহলে এক্সের মান কত হচ্ছে 14। এবার হচ্ছে 10 নম্বরের দাগের অঙ্ক। দেখো tan 4 থিটা ইজ ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা সমান কত, বইয়ে নেই, এটা তোমাকে জানতে হবে। এখানে জানতে হবে যে এই একটা সূত্র আছে যে tan a ইন্টু tan b সমান সমান 1 হলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে আমাদের জানতে হবে। tan a ইন্টু tan b ইজ ইকুয়াল টু 1 হলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তাহলে tan এর জায়গায় 4 থিটা, tan 6 না বির জায়গায় 6 থিটা ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, তার মানে a প্লাস বি মানে কি 4 থিটা প্লাস 6 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তাহলে সেই হিসাবে কি লিখবো, অতএব 4 থিটা প্লাস 6 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা 10 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 10 সমান সমান 9 ডিগ্রি। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এটা ভালো করে বুঝে নেবে। এইবার হচ্ছে চলে আসো 11 দাগে অঙ্ক, চলে আসো। x সমান সমান 5 প্লাস 2 রুট 6 হলে রুট x প্লাস 1 বাই রুট এক্স সমান সমান কত। এখানে রুট আছে, এটাকে তুলতে গেলে কী হবে, স্কোয়ার করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 বি সূত্র আনলে দেখবে অঙ্কটা করতে সুবিধা হবে। কীভাবে করছি দেখো, প্লাস 1 বাই রুট এক্স এটাকে হোল স্কোয়ার করি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আনি, এটা স্কোয়ার প্লাস 1 বাই রুট এক্সের হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু রুট এক্স ইন্টু 1 বাই রুট এক্স। তাহলে এটা কি হচ্ছে, রুট এক্সের হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস 1 বাই রুট এক্স মানে 1 বাই এক্স প্লাস এটা কেটে গেল 2 হচ্ছে। এক্সের মান কত 5 প্লাস 2 রুট 6 এটা রেখে দিলাম প্লাস 1 বাই এক্স মানে 1 বাই 5 প্লাস 2 রুট 6 রেখে দিলাম প্লাস 2। আমি যদি এটাকে লসও করে গুণ করে এইভাবে নিয়ে যাই তাহলে কেউ কঠিনের জায়গা চলে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, এইটাকে আমি হর নিরসন করব। কি কেন করব দেখো, এটা করলেই বুঝতে পারবে। 2 রুট 6 এটাকে রাখলাম প্লাস হর নিরসন করা মানে কি
এ প্লাস বি আছে, এ মাইনাস বি আনবো। তাহলে এখানে আসি, তাহলে 5 প্লাস 2√6 আছে, তাহলে 5 মাইনাস 2√6 নিয়ে যাব, 5 মাইনাস 2√6। যেহেতু নিচে 5 মাইনাস 2√6 গুণ করেছি, তাহলে ওপরেও কিন্তু 5 মাইনাস 2√6 গুণ করব, আর 2 যেরকম পড়ে আছে সেরকম রাখবো। তাহলে দেখো 5 প্লাস 2√6 এটা ব্যাগরে আছে, ওপরে কি আছে 5 মাইনাস 2√6 এটাও ব্যাগরে রাখি। আর দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আনছি, তাহলে কত 5 স্কোয়ার মাইনাস 2√6 হোল স্কোয়ার, আর যেন সূত্র 2 আছে 2টা আনলাম। তাহলে সমান সমান কী হচ্ছে, এইবারে দেখো 5 প্লাস 2√6 এটা রাখলাম, প্লাস উপরে 5 মাইনাস 2√6 রাখলাম, আর নিচেই দেখো 25, এখানে কি আছে 5 স্কোয়ার মানে 25, আর এখানে করে 2 দুগুণে 4, আর √6 স্কোয়ার করলে 6, 4 আর 6 কত হয় 24, তাহলে 25 বিয়োগ 24 প্লাস 2। তাহলে এখানে নিচে কিন্তু 1 হয়ে গেল, তাহলে উপরে যেটা আছে সেটা রাখবো, আর একটার জন্য আর লিখবো না। তাহলে কি লিখছি দেখো 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6 প্লাস 2, সোজা গেল, নিচে একটা উঠে গেল, তাহলে 2√6 কেটে গেল। তাহলে এখানে কত হচ্ছে 5 5 10, 2 12। এখানে কিন্তু উত্তরটা নয়, কার উত্তর না √x প্লাস 1/x স্কোয়ারের কিন্তু 12, আমার চেয়েছে কত √x প্লাস 1/√x, তাহলে স্কোয়ার আছে এটাকে তুলে দেবো। তাহলে কী লিখব, তাহলে অতএব √x প্লাস 1/√x, এটা বড় স্কোয়ার আছে, এটাকে তুলতে গেলে এখানে রুট করতে হবে, √12। তাহলে এখানে করতে হবে √12, 4 গুণ 3 12, 4 বেরিয়ে হলো 2√3। এটা হচ্ছে আনসার। আশা করছি বুঝে গেছো, গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা ধ্যান দিয়ে এটা টুকে নেবে এবং বুঝে নেবে। বুঝে গেল, এখানে এ প্লাস হোল স্কয়ার সূত্র করলাম, এই জায়গাটা আনলাম। এখানে কিন্তু যদি আমি লসও করি, এক্সে গুণ করি, এক্সে গুণ করি, তাহলে বড় হয়ে যাবে। আমি এটাকে করণীয় নিরসন করলাম। কেন করলাম, আমি মনে মনে দেখলাম যে এটা করণীয় যদি নিরসন করি, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি আনতে হবে। এখানে 25 হচ্ছে, এটাকেও বর্গ করলে কত 2 দুগুণে 4, 4 24 হচ্ছে। 25 থেকে 24 বাদ দিলে নিচে 1 হয়ে যাবে, তাহলে ওপরে যারা থাকবে করে আমি সিম্পলভাবে এগিয়ে যেতে পারবো। এগিয়েওছি 12, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার উঠে গেলে √12 হচ্ছে, মানে 2√3 উত্তর হচ্ছে। লাস্ট এই ভিডিওর লাস্ট অঙ্কটা দেখো, এই ভিডিওর লাস্ট অঙ্কটা দেখো, এটা 10 নম্বরে হলো 11। লাস্ট অঙ্কটা দেখো, গুরুত্ব এমন কিছু নয়, সোজা অঙ্ক। দেখো 11 নম্বর অঙ্কটা, 12 নম্বর, xy3 ও y(x3) এর মধ্য সমানুপাতি লিখব। ধরি মধ্য সমানুপাতি কত, m ধরে নিই। তাহলে মধ্য যে কোনো দুটি রাশির মধ্য সমানুপাতি করতে গেলে প্রত্যেকের সঙ্গে কিন্তু অনুপাত হয়ে থাকবে। তাহলে এর সঙ্গে অনুপাত করি, তাহলে অতএব xy3 m y(x3) m। বোঝা গেল, প্রত্যেকের সঙ্গে সে মধ্য সমানুপাত অনুপাত হয়ে থাকবে। তাহলে বা xy3 ডিভাইডেড বাই m সমান সমান না, এটা ভুল হলো, m আর m() এটা m() সমান y(x3). তাহলে এখানে কী হচ্ছে m ডিভাইডেড বাই y(x3). ভালো করে বুঝে নাও, মধ্য সমানুপাতি হলে যেটা হবে প্রথমের সঙ্গে এটা m হলো m, মানে () আগে m পরে m, এই দুটো বসিয়ে দুটো দুই দিকে সমানুপাত তৈরি করছে। তাহলে কত হচ্ছে, তাহলে বা m² সমান এটা গুণ করলে কত হয় x4 ইন্টু y4, বা m সমান √x4 ইন্টু y4। x4 থেকে কত হচ্ছে x² ইন্টু
ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই কিউ ওয়াই এক্স কিউ মধ্য সমানুপাতিক কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আনসার, বা এটা লিখতে পারি এক্স, না এটা এরকম লিখবো না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আনসার। আমতিয়া হাই স্কুলের এবছরের টেস্টে যে এসএকিউ যে 12টা কোশ্চেন পড়েছিল, আশা করছি তোমাদের সহজ সরল ভাষায় সেটা বোঝাতে পেরেছি। তোমরা ভিডিও পজ করে আস্তে আস্তে তোমরা বুঝে নেবে। আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা এগুলো প্র্যাকটিস করলে আশা করছি পরীক্ষা হলে বসে তোমাদের বেশি ভাবতে হবে না, তোমরা সহজে অঙ্কগুলো নামিয়ে দিয়ে আসতে পারবে, ভালো মার্কস পাবে। আজ এই পর্যন্ত। ভিডিও শেষ করার আগে বলি, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। যদি প্রয়োজনীয় মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে মন্তব্য করতে ভুলো না। আজ এই পর্যন্ত।